হাই, তো তাণ্ডবের সেকেন্ড রিভিউ না অ্যাকচুয়ালি বলা যায় হচ্ছে একটা ডিসকাশন ভিডিও অ্যাবাউট তাণ্ডব। কারণ হচ্ছে তাণ্ডবের ফার্স্ট যে ভিডিওটা ছিল যেটাকে আমি বলছি হচ্ছে তাণ্ডব মুভি রিভিউ, সেটাতে অ্যাকচুয়ালি আমি চাইলেও অনেক কথা আমি বলতে পারিনি। কারণ হচ্ছে ওই ভিডিওটা আমার দেওয়া হয়েছে হচ্ছে ঈদের দিন। আমি জাস্ট মুভিটা দেখে এসে জাস্ট ওটা নিয়ে বেশ কিছু কথাবার্তা বলছি। সো ওইটাতে চাইলেও অনেক কিছু বলা পসিবল হয় না, স্পেশালি ক্যামিও নিয়ে আমি তেমন কিছু বলি নাই। কারণ হচ্ছে ক্যামিওতে কে বা কারা আছে সেটা বলতে গেলে হচ্ছে অনেকের মজাটা নষ্ট হইতো, এই জন্য আমি তেমন কিছু বলি নাই। বাট পরে দেখলাম যে মোটামুটি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে যে ওই মুভিতে কে আছে ক্যামিও হিসেবে, সেটা যারা মুভি দেখছে তারাও জানে, যারা মুভি দেখে নাই তারাও জানে। আর মোটামুটি এক সপ্তাহ পার হয়ে গেছে, কাজেই ভাবলাম যে ক্যামিও নিয়ে একটু কথা বলি, আর এমনিতেও যা যা ওই ভিডিওতে বলতে পারি না সেগুলো নিয়ে একটু কথা বলি। ওকে, তো তাণ্ডব অ্যাকচুয়ালি হচ্ছে বক্স অফিসেও তাণ্ডব ঘটায় দিচ্ছে যতদূর যা বুঝতেছি বা দেখতেছি, হিউজ কালেকশন করতেছে অ্যান্ড মানুষজন পছন্দ করতেছে মুভিটা। ওকে, সো তাণ্ডবের যে কয়েকটা বিষয় নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলতে পারিনি, তার মধ্যে একটা হচ্ছে সাবিলা নূরের লুক। সাবিলা নূরকে একটা ডিফারেন্ট লুকে হচ্ছে তাণ্ডবে দেখানো হয়েছে, যেটা কিনা আগের অন্য কোনো নাটকে তাকে আমরা দেখি নাই। বা আমি তো তার নাটক দেখি, এমনি তো নাটক দেখি নাই, বাট যতদূর যা ক্লিপ টিপ সামনে আসে তাতে আমি কখনো তার এই লুকটাতে আমি তাকে কখনো দেখি নাই। সো এটা কমপ্লিটলি নিউ একটা লুকে সাবিলা নূরকে উপস্থাপন করা হয়েছে, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে। একটা ওই যে তামিল তেলেগু নায়িকাদের মধ্যে এরকম একটা ওই যে কোকড়া চুল টাইপের অনেকেই থাকে, সো ওইরকম একটা ফিল পাইছি। বাট স্যাড পার্ট হচ্ছে এই সাবিলা নূরের লুক নিয়ে যতটা আলোচনা হওয়া দরকার ছিল বা যতটা হাইপ ওঠা দরকার ছিল ততটা হয় নাই, বা মানুষজন খুব একটা বেশি কথাবার্তা বলে নাই। এটা রিজন হচ্ছে দুইটা। একটা রিজন হচ্ছে অফকোর্স এখানে শাকিব খান আছে, সো মানুষ শাকিব খানের লুক নিয়ে কথা বলে কুল পাচ্ছে না, সাবিলা নূরকে নিয়ে কথা বলবে কখন? সো এই জন্যই সাবিলা নূরের লুক নিয়ে কথাবার্তাটা একটু ভাটা পড়ে গেছে। সেকেন্ড রিজনটা হচ্ছে সাবিলা নূরের এই লুকটা অনেক আগেই লিকড হয়ে গেছিল। একটা ফটো আমি দেখছিলাম, ফটো বা দু একটা ছোট ক্লিপ লিক হয়ে গেছিল, সেটা হচ্ছে যখন শুট চলতেছে ওই টাইমে, আরো প্রায় ধরেন মাসখানেক আগে সাবিলা নূরের ওই লুকটা লিক হয়ে গেছিল, যার ফলে মানুষজন অলরেডি জেনে গেছে যে সাবিলা নূর আছে এই মুভিতে। একটা জেনে গেছে যে হচ্ছে সাবিলা নূরের লুক কেমন হবে সেটা মানুষ জেনে গেছিল। সো মুভি যখন রিলিজ পাইছে তখন নতুন করে তার লুক নিয়ে তেমন বেশি চর্চা হয় নাই বা তেমন বেশি কথাবার্তা হয় নাই, ওইটা ভাটা পড়ে গেছে। ওকে, এনিওয়ে, তো মানে আমার মোদ্দা কথা হচ্ছে যে তার লুকটা খুবই ভালো লাগছে, যে ডিফারেন্ট একটা লুকে আমরা তাকে দেখলাম এই প্রথম। ওকে, তো আমরা কথা বলছি ইয়ান্ডব নিয়ে। ইয়ান্ডব না, তাণ্ডব। ওকে, তাণ্ডবের স্টোরির দিকটাতে যদি আমরা একটু মনোযোগ দিই, যে কেন তাণ্ডব নিয়ে এত আলোচনা হচ্ছে, এটার একটা বড় রিজন আমার ধারণা সেটা হচ্ছে এটার স্টোরি, বা স্টোরির যেতে বড় কথা হচ্ছে প্লট। এই যে ধরেন একটা দল একটা জায়গায় ঢুকে অনেকগুলা মানুষকে ক্যাপচার করে রাখছে বা জিম্মি করে রাখছে, বা কি জানি বলে হস্টেজ, হ্যাঁ হস্টেজ করে রাখছে, এই টাইপের মুভি বাংলাদেশে এর আগে হয় নাই। যেটা হইছে সেটা হচ্ছে, হ্যাঁ হস্টেজ রাখার টাইপ মুভি হইছে এর আগে বাংলাদেশে। তার মধ্যে আমি একটা এক্সাম্পল যদি দিতে চাই, সেটা হচ্ছে 2009 এর একটা মুভি ছিল, মুভির নাম হচ্ছে হৃদয় থেকে পাওয়া। যে মুভিটা যদিও হচ্ছে কপিড বা বলা যায় হচ্ছে ডেনজেল ওয়াশিংটনের জন কিউ থেকে কপি বা রিমেক যেটাই বলেন না কেন। সো ওই হৃদয় থেকে পাওয়া মুভিটার স্টোরিটা ছিল এরকম যে একজন বাবা তার সন্তানকে বাঁচানোর জন্য একটা এরিয়া জিম্মি করে ফেলে, বা ওটা হচ্ছে হসপিটাল জিম্মি করে ফেলে, এবং অসংখ্য মানুষকে হস্টেজ রাখে, এবং তার হচ্ছে তার একটা দাবি সে আদায় করতে চায়। এবং সে যে হসপিটালে হস্টেজ রাখে তার ঠিক বাইরে পুলিশ অফিসাররা আসে এবং তার সাথে নেগোশিয়েট করার ট্রাই করে ফোনে। সো এই হচ্ছে মুভির একটা ধরন, যেটা কিনা হচ্ছে যেটা বললাম যেখান থেকে মেইন যে মুভিটা সেটা জন কিউ, সেম স্টোরি। ওকে, এই টাইপের আরো একটা মুভি হয়েছে বাংলাদেশে, যেটা আমার খুবই 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 পছন্দের একটা মুভিটা হচ্ছে মোস্তফা সারোয়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশেও কাইন্ড অফ সেম ঘটনা ঘটে, যে একজন একটা ক্যারেক্টার, তিনি হচ্ছে জাহিদ হাসান থাকেন, এবং জাহিদ হাসান হচ্ছে একটা অফিসে ঢুকে এবং ওই অফিসের যে বা যারা লোকজন ছিল তাদেরকে জিম্মি করে ফেলে বা হস্টেজ রাখে, এবং তার কোনো একটা দাবি দেওয়া সে চায় আর কি। এবং বাইরে হচ্ছে পুলিশরা আসে, তার সাথে হচ্ছে নেগোশিয়েট হয় ফোনে। ঠিক সেম ভাবে আমরা একটা সিরিজ দেখছি, সেটা কিনা হচ্ছে নেটফ্লিক্স মানে হিউজ আলোড়ন তুলে ফেলছে, মানি হাইস্ট সিরিজটা, হচ্ছে লে কাসা দে প্যাপেল। ওই সিরিজটার স্টোরিটাও ছিল এরকম, যে হচ্ছে একদল, কি বলবো এটাকে, একদল ডাকাত চোর মানে কি বলবো, তারা হচ্ছে মিলে একটা ব্যাংক ডাকাতের জন্য তারা ঢোকে এবং হচ্ছে পুরোটা হস্টেজ করে ফেলে, এবং হচ্ছে তারা ব্যাংক ডাকাতি করে। এটা নিয়ে হচ্ছে স্টোরি। সো এবার আসে হচ্ছে তাণ্ডবেও কিন্তু সেম ব্যাপার আছে, হস্টেজ রাখার ব্যাপার আছে, একটা জায়গায় ঢুকে যাওয়ার ব্যাপার আছে, ঢুকে তারপর হচ্ছে ওই একটা টিভি চ্যানেলে ঢোকে আর কি, একটা টিভি চ্যানেলে ঢোকে ওইখানকার মানুষজনকে সে বা তারা হস্টেজ করে ফেলে, জিম্মি করে ফেলে, এবং বাইরে হচ্ছে নেগোশিয়েট চলে ফোনে। এখানে আসে হচ্ছে এস এম নাইম। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, এস এম নাইম সম্পর্কে আমার তেমন কিছু বলা হয়নি আগের রিভিউতে। তার আগে হচ্ছে উনি বেশ কিছু নাটক করতো, এখন রিসেন্ট টাইম অনেকগুলো সিরিজও করছেন। উনিও খুব চমৎকার ছিল অ্যাজ এ পুলিশ অফিসার, খুব খুব পারফেক্টলি মানায় গেছে, ওনাকে ভালো লাগছে আমার। যদিও হচ্ছে খুব বেশি কিছু
বলা হয় না এর আগের রিভিউতে। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে হস্টেজ রাখার বিষয়টা। সো মানি হাইস্টেও ঠিক যেইভাবে মানি হাইস্টে হচ্ছে ব্যাংকে ঢুকে যায়, আর এখানে হচ্ছে ওই টিভি চ্যানেলে ঢুকে যায় আর কি। তারপরে হচ্ছে ওখানে হস্টেজ রাখে, তারপর হচ্ছে সে তার দাবি দাওয়া পেশ করে যে এই আমি দেশবাসীকে এটা জানাইতে চাই, শোনাইতে চাই, আমার এই দাবি। সো কাইন্ড অফ এই ঘরানার মুভি। এখন কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু এই ঘরানার মুভি হয় নাই এর আগে। যেটা বললাম, যেটা এক্সাম্পল দিলাম মেড ইন বাংলাদেশ আর হচ্ছে হৃদয় থেকে পাওয়া, ওটা হ্যাঁ ওইটা থ্রিলার আকারে হয়েছে, বাট এই লেভেলের অ্যাকশন হয় না। সো এই জন্যই হচ্ছে তাণ্ডব মুভিটা মানুষ এত ভালোভাবে একসেপ্ট করছে। এটার একটাই কারণ, সেটা হচ্ছে ডিফারেন্ট ধাঁচের একটা স্টোরি। আমরা এর আগে শাহিদ খানের ভালো ভালো যে মুভি দু একটা দেখলাম সেটা হচ্ছে তুফান আর হচ্ছে বরবাদ। এই তুফান এবং বরবাদ এই দুইটা মুভি হচ্ছে হাইলি ইন্সপায়ার্ড ফ্রম কেজিএফ, তারপর ধরেন হচ্ছে অ্যানিমেল থেকে খুবই 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 অসংখ্য এলিমেন্ট আছে যেটা হচ্ছে বাইরের দেশে ওই মুভিগুলো থেকে নেয়া। এখন কথার কথা, তাণ্ডব মুভিটাও যদি ওই টাইপেরই হয়ে যাইতো তাহলে মানুষ আবার বলা বলা করতো কি রে ভাই আবার সেই শুরু করছে, সেই কেজিএফ পাইছে এক কেজিএফ, ওই টাইপের করা স্টার্ট করতে। আমি তো ভাবছিলাম শুরুতে যে তাণ্ডব মুভিটা পসিবলি তুফানের সেকেন্ড ইনস্টলমেন্ট বা সিকুয়াল। পরে তো হলে গিয়ে দেখি যে না, বা হচ্ছে আমি টিজার দেখেও তো বুঝছিলাম যে না, এটা তুফানের সিকুয়াল না, এটা ডিফারেন্ট স্টোরির একটা মুভি। তো যেটা বলতে নিছিলাম যে এই টাইপের ডিফারেন্ট ধাঁচের স্টোরি আমাদের দরকার, সেই একঘেয়েমি যেন আবার চলে না আসে। বাংলাদেশে এই ব্যাপারটা খুব কমন যে হচ্ছে যখনই একটা টাইপ জনপ্রিয় হয়ে যায় বাংলাদেশে, তখন হচ্ছে ওই টাইপের মুভি করতে থাকে পরিচালকরা, বা বাংলাদেশের মানুষও হচ্ছে ওই টাইপের এটা মানে এটা পরিচালকদের দোষ না, আমার ধারণা এটা হচ্ছে বাংলাদেশের অডিয়েন্সের দোষ। যে অডিয়েন্স এক টাইপের মুভি একবার পছন্দ করে ফেললে ওই টাইপের জিনিসই তারা বারবার দেখতে চায়। নতুন একটা জিনিস সহজে আসলে একসেপ্ট করতে চায় না, একসেপ্ট করানোটা খুব টাফ। আর যদি একবার একসেপ্ট করে ফেলে তখন ওইগুলাই চায়। যেমন হচ্ছে বাংলাদেশে এই টাইপের ঘটনা বহুবার ঘটছে। দেখা গেছে একটা টাইমে হচ্ছে সেটা 90-এর দশকে হোক বা ধরেন 2000-এর দিকে, যে এই টাইপের একটা ফরম্যাট মানুষজন খুব পছন্দ করতো বাঙালিরা। এটা হচ্ছে নায়িকা বড়লোক, নায়ক গরিব, অথবা নায়ক বড়লোক, নায়িকা গরিব, তারা হচ্ছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হবে, বাবা মেনে নেবে না, বাবা থাকবে হচ্ছে বিশাল টাকা পয়সার মালিক এবং হচ্ছে গ্যাংস্টার টাইপ। এটা নিয়ে হচ্ছে স্টোরি, মারপিট হবে এবং শেষে গিয়ে হচ্ছে শেষে গিয়ে বাবাও মেনে নেবে, সব মিটমাট। সো এটা হচ্ছে একটা কমন স্ট্রাকচার। এই স্ট্রাকচারে বহু মুভি হয়েছে। তারপরে আরেকটা স্ট্রাকচার ধরেন একজন হিরো যে কিনা হচ্ছে কোনো একটা বস্তিতে বড় হয়েছে এবং ওইখানকার কোনো ক্ষমতাশালী কেউ একজন আছে যে কিনা ওই বস্তির এলাকার মানুষজনদেরকে খুব অত্যাচার করে। তারপর হচ্ছে ওই ছেলেটা বড় হয়। একবার ছোটবেলার কাহিনী দেখানো হয় যে অথবা তার বাবাকে মেরে ফেলছে অথবা তার মাকে মেরে ফেলছে, ওই ছেলেটা বড় হয়ে তারপর হচ্ছে রিভেঞ্জ নেয়, ওই এলাকার প্রভাবশালীকে মেরে ফেলে বা হচ্ছে ক্যাপচার করে ফেলে বা পুলিশকে ধরায় দেয়। এই হচ্ছে একটা ফরম্যাট। এই ফরম্যাট একবার যখন জনপ্রিয় হয়ে গেছে তখন এই সেম ফরম্যাটের মুভি একের পর আসা স্টার্ট করছে। ঠিক সেম ভাবে মাঝখানে আরো একটা টাইম এরকম হয়েছিল যে রিয়াজ আর শাবনুরের একটা ফরম্যাট চালু হয়ে গেছিল, যে তারা দুজন একটা লাভ স্টোরি টাইপের, একবার হচ্ছে মিলবে আবার ঝগড়া লাগবে, এই নিয়ে হচ্ছে স্টোরি, এই টাইপের একটা ফরম্যাট প্রচলিত হয়ে গেছিল এবং এই ফরম্যাটের বহুত মুভি আসছিল। তারপরে হচ্ছে একটা টাইমে শাকিব খানের একটা ফরম্যাট তৈরি হয়েছিল, সেটা হচ্ছে ওই যে অপু বিশ্বাস এবং শাকিব খানের তার প্রেম ভালোবাসা করবে, তারপর হচ্ছে বাবা অথবা মা মেনে নেবে না, তারপর হচ্ছে ভিলেন মেনে নেবে না, তারপর হচ্ছে ভিলেনের সাথে ফাইট হবে, মারপিট হবে, শেষে গিয়ে হচ্ছে মিল মোহাম্মদ হবে, শেষ। এই হচ্ছে একটা ফরম্যাট। এই ফরম্যাটে অনেকগুলো মুভি আসছে টানা। শাকিব খানের নিজেরই হচ্ছে অনেকগুলো মুভি আছে এই ফরম্যাটে। এখন ফাইনালি ইন রিসেন্ট টাইমস হচ্ছে আবার কিন্তু আমরা আমরা আগের চক্করেই কিন্তু পড়ে যাচ্ছি। হাইলি ইন্সপায়ার্ড ফ্রম হচ্ছে কেজিএফ, তারপর হচ্ছে অ্যানিমেল, টানা অলরেডি 2টা মুভি হয়ে গেছে, বরবাদ এবং তুফান। এখন সেম স্টাইলে যদি হচ্ছে আরো মুভি আসা স্টার্ট করতো, আই ডোন্ট নো কি হয়তো বা বাঙালি একসেপ্ট করতো। একসেপ্ট করে ফেলেই তো আরেক প্রবলেম, আমরা ওই লুপের মধ্যে আটকা পড়ে যেতাম, তখন ওই টাইপের মুভি একের পর এক আসা স্টার্ট করে দিত। সো এই ব্যাপারটা ভালো লাগছে যে আমরা ওই লুপটাতে আটকা পড়ি নাই। সো শাকিব খানের ডিফারেন্ট লুক আমাদেরকে একের পর এক ইমপ্রেস করতেছে। যেমন হচ্ছে এই লাস্ট তাণ্ডবে হচ্ছে তার ডিফারেন্ট একটা লুক, চুল ছোট দাড়ি, এটা আমাদেরকে চরমভাবে ইমপ্রেস করছে। এন্ড অল ওভার মুভিটা খুবই ভালো ছিল। তুফানে দেখা গেছে অল ওভার সব ভালো ছিল, কিন্তু স্টোরিটা অত বেশি একটা জমে নাই। হয়তো তুফানের পরের সিকুয়ালে হয়তো জমবে, কারণ হচ্ছে তুফানে এত এলিমেন্ট ছিল যে সব এলিমেন্ট একসাথে দেখাইতে গিয়ে আসলে অনেকগুলো এলিমেন্ট হওয়াতে তো আমরা কোনো একটা স্পেসিফিক স্টোরিতে ফোকাস করতে পারিনি এই তুফানে, এই প্রবলেমটা হয়েছে। বাট তাণ্ডব এই ব্যাপারটা হয়নি। তাণ্ডবের স্টোরিটা খুবই গোছানো, খুবই সুন্দর একটা স্টোরি। ওকে, এইবার আসেন হচ্ছে ক্যামিও নিয়ে যদি বলতে চাই, ভাই ক্যামিও তো যা দেখাইছে, এটা মোটামুটি কম বেশি সবাই জেনে গেছে যে ক্যামিও তো কে আছে। এক হচ্ছে আফরান নিশো আর একটা হচ্ছে সিয়াম। আমরা যদিও খুব কনফিউজ ছিলাম যে আফরান নিশো কি আসলে আছে কিনা ক্যামিও, আর সিয়ামের ব্যাপারটা আমরা জানতাম না, যে সিয়ামকে নিয়ে তো কথাই হয় নাই, কথা হয়েছে ফুল দিয়ে আফরান নিশোকে নিয়ে। আর মোটামুটি আমরা রিউমার হিসেবে যা শুনছিলাম, মুভি দেখে বুঝলাম মোটামুটি তা সত্য বা কাছাকাছি। ক্যামিও নিয়ে যদি বলতে চাই, ভাই সিয়ামের ক্যামিও যা সে দেখাইছে, যা অ্যাক্ট
অ্যাক্টিং কাইন্ড অফ, যদিও এটা হচ্ছে ওই যে রোলেক্সের এন্ট্রির মতো লাগছে, সিয়ামের এন্ট্রি বা সিয়ামের অভিনয় পুরাটাই ওই রোলেক্স স্টাইলে লাগছে, যে একটা পাগলা টাইপের একটা ক্যারেক্টার। আমার খুব ভালো লাগছে। আমার মনে আমি সিয়াম আহমেদের সব মুভি দেখে এখনো পর্যন্ত শেষ করতে পারিনি, বাট এখনো পর্যন্ত আমি তার যা যা মুভি দেখছি তার মধ্যে তার বেস্ট এক্সিকিউশন সে এই মুভিটাতে, এই ক্যারেক্টারটা সে দিতে পারছে আমার যত মনে হয়। বাট আপনারা আমার সাথে একমত নাও হতে পারে, সেটা আপনাদের অপিনিয়ন। আমি অলওয়েজ ভাবতাম যে কেন হচ্ছে হিরোদেরকে অলওয়েজ নাদুস নুদুস, তারপর হচ্ছে আপনার বুট পরা, টি শার্ট পরা, এরকমই কেন থাকবে? একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে কেন চিন্তা করা হয় না? কেন ভিলেন টাইপ হিরো চিন্তা করা হয় না? বাট ফাইনালি এটা হচ্ছে। বাট সমস্যা হচ্ছে এই যে একবার রায়হান রাফি স্টার্ট করে দিচ্ছে যে নায়ক হিরোকে ভিলেন বানানোর স্টার্ট রায়হান রাফি করে দিচ্ছে, এখন তার দেখা দেখি অনেকে আবার এই সেম কাজটা করতে চাইবে। কতটুকু কি করতে পারবে আমি জানি না। এনিওয়ে, সো সিয়াম তার বেস্ট টুকু দিচ্ছে, জাস্ট বেস্ট, লাভড ইট, লুক থেকে শুরু করে অল লাভড ইট। এরপর আসেন হচ্ছে ভাই আফরান নিশো। ভাই দিস ডুড পুরা মুভি ধরেন একদিকে, আর তার লাস্টের এন্ট্রি প্লাস হচ্ছে তার ডায়লগস ধরেন অন্যদিকে, অন্য লেভেলের। তার একটা ডায়লগ, যে ডায়লগটা কিনা হচ্ছে সুরঙ্গতেও ছিল, যে আমার জীবনে বেঈমানের কোনো ক্ষমা নাই, তারপরে হচ্ছে আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ। ভাই এই ডায়লগগুলো যে দিছে, আমি জাস্ট যে পুরো মুভিতে আমি যে যতটা না ফিল পাইছি, ধরেন তার ডায়লগে এই মুভিটার অন্য লেভেলে নিয়ে গেছে। তার ডায়লগ ডেলিভারি এতটা জোস ছিল। আর সে যখন এন্ট্রি নিচ্ছে তখন একটা মিউজিক ছিল, মিউজিকটা হচ্ছে সুরঙ্গের মিউজিক, সুরঙ্গের আলাদা একটা ডেডিকেটেড মিউজিক আছে। ওই মিউজিকটা যখন দিচ্ছে আমি সেই সুরঙ্গের ফিলটা পাইছি, তো এটা একটা অন্য লেভেলের ফিল দিচ্ছে। মানে হ্যাটস অফ আফরান নিশো যা দেখাইছে এই একটু সময়ের মধ্যে, দ্যাটস হিউজ। সো যাই হোক, ফাইনালি আমরা একটা সিনেমাটিক ইউনিভার্স পেয়ে যাচ্ছি এই তাণ্ডবের থ্রুতে। অ্যান্ড আই হোপ সুরঙ্গের নেক্সট একটা ইনস্টলমেন্ট আসবে। আই হোপ সিয়াম আহমেদের এই যে ক্যারেক্টার নামটা এক্স্যাক্টলি আমার মনে পড়তেছে না, এই ক্যারেক্টারের আলাদা একটা সোলো মুভি আসবে। এই ক্যারেক্টারটা করার কথা ছিল, আমি যতদূর জানি যে রোশানকে নাকি এই ক্যারেক্টারটার অফার দেওয়া হয়েছিল। সিয়াম আহমেদের যে ক্যারেক্টার, রোশান না করে দিছে। ব্রো, তার ক্যারিয়ারের বিগেস্ট মিস্টেক ছিল এটা, যে হচ্ছে সে এই ক্যারেক্টারকে না করে দিচ্ছে। সে হয়তো ভাবছে যে আমি ভিলেনের রোল করবো, আমি হিরো, আমি ভিলেনের রোল কেন? Why? ব্রো, আরে রোশানকে সেই লাগতো। রোশান এই ক্যারেক্টারটা করলেও কিন্তু আমার ধারণা ভালো করতো। এটা তার বিগেস্ট অপরচুনিটি ছিল, কারণ হচ্ছে এই যাবত পর্যন্ত সে যা যা মুভি করছে সব মনে করে যে যাচ্ছে তাই। তার মানে রিমার্কেবল কোনো মুভি নাই রোশানের হাতে এখন পর্যন্ত, আমি দেখিনি অ্যাটলিস্ট। সো এটা তো রিমার্কেবল একটা মুভি হইতে পারতো, বাট সে নেয় নাই। ওয়াই আমি জানি না। সো যাই হোক, এই ছিল হচ্ছে অল ওভার তাণ্ডব নিয়ে আমার আরো কথাবার্তা। অ্যান্ড আমি আরেকটা ভিডিও করতে পারি, তাণ্ডব ভার্সেস তুফান বা তাণ্ডব ভার্সেস বরবাদ, বা তিনটা ভার্সেস তিনটা দিয়ে একটা ভিডিও করতে পারি যে কোনটা আমার কাছে কেমন লাগছে। অ্যান্ড তাণ্ডব নিয়ে এই ছিল আমার কথাবার্তা। যে ভালো থাকবেন সবাই, গুড বাই। আর আপনারাও আপনাদের অপিনিয়ন জানাতে পারেন যে অল ওভার আমি যে কথাবার্তা বললাম কোনটার সাথে আপনি একমত, কোনটার সাথে একমত না। অফকোর্স জানাবেন। ভালো থাকবেন সবাই, গুড বাই।